আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ রেজাল হলাদার আপনাদের সাথে আছি। তিন বাহিনীর প্রধানের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ। সুপ্রিয় দর্শক, আপনারা জানেন যে ফেব্রুয়ারির 12 তারিখ যে নির্বাচন হয়েছে সেখানে বিএনপি বিপুল ভোটে জয়লাভ করে সরকার গঠন করেছে এবং প্রধানমন্ত্রীর দায়িত্ব নিয়েছেন তারেক রহমান। তিনি বর্তমানে বিএনপির চেয়ারম্যান পদে আছেন। এবার দায়িত্ব গ্রহণের দ্বিতীয় দিনে সচিবালয়ে অত্যন্ত ব্যস্ত সময় পার করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার 19 ফেব্রুয়ারি সকালে তিনি দেশের তিন বাহিনী প্রধানের সঙ্গে এক গুরুত্বপূর্ণ সৌজন্য সাক্ষাৎ ও বৈঠকে মিলিত হন। প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্বভার গ্রহণের পর সশস্ত্র বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে এটি তার প্রথম আনুষ্ঠানিক কর্মপরিকল্পনা বিষয়ক বৈঠক। বৈঠকে উপস্থিত ছিলেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান, বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান এবং নৌবাহিনীর প্রধান ভাইস অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান। এই সাক্ষাতে দেশের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি এবং সশস্ত্র বাহিনীর আধুনিকায়নে নিয়ে আলোচনা হয়েছে বলে জানা গেছে। জাতীয় নিরাপত্তা, গোয়েন্দা তৎপরতা জোরদারে তিন বাহিনীর প্রধানের পাশাপাশি প্রধানমন্ত্রী গোয়েন্দা সংস্থাগুলোর শীর্ষ কর্মকর্তাদের সঙ্গেও বৈঠক করেছেন। সকালে তিনি জাতীয় গোয়েন্দা সংস্থা এনএসআই বরং এবং প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের ডিজিএফআই মহাপরিচালকদের সঙ্গে পৃথকভাবে কথা বলেন। এসব বৈঠকে দেশের অভ্যন্তরীণ আইন শৃঙ্খলা পরিস্থিতি রক্ষা এবং সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে গোয়েন্দা নজরদারি বাড়ানোর বিষয়ে বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন প্রধানমন্ত্রী। প্রশাসনের কেন্দ্রবিন্দু সচিবালয় থেকে একযোগে এই উচ্চ পর্যায়ে নিরাপত্তা বৈঠকগুলো বর্তমান সরকারের অগ্রাধিকারমূলক অবস্থানকে স্পষ্ট করেছে। নিরাপত্তা সংক্রান্ত আলোচনার পরপরই প্রধানমন্ত্রী তারেক রহমান সাধারণ মানুষের জীবনমান উন্নয়নের জন্য প্রশাসনিক সভায় মনোনিবেশ করেন। বেলা 11:30টায় তিনি ফ্যামিলি কার্ড চালুর পরিকল্পনা চূড়ান্ত করার লক্ষ্যে আয়োজিত একটি আন্তঃ মন্ত্রণালয় সভায় সভাপতিত্ব করেন। দেখেন, আপনারা জানেন যে নির্বাচনের আগে তিনি এই যে ফ্যামিলি কার্ড দিবেন, এটা কিভাবে বাস্তবায়ন করবেন এবং কিভাবে কাকে দেবেন, এটা নিয়ে কিন্তু একটা আলোচনা হয়েছে এই তিন বাহিনী প্রধানের সাথে। আমরা সেগুলো খুব পরে বিস্তারিত আলোচনা করব, তবে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, কারণ ভিডিওর শেষে রয়েছে কিছু গুরুত্বপূর্ণ এবং চাঞ্চল্যকর তথ্য যা কেউই আপনাদের আগে শুনেনি। আমি আপনাদের সে কথা বলতে চাচ্ছি। প্রথমে আসি, এখন এই সূত্র ইত্তেফাক থেকে আপনাদের এই নিউজটি পরে শোনাচ্ছি, তবে গুরুত্বপূর্ণ এই নিউজের পরই আমরা বিশ্লেষণ করব। এই প্রকল্পের মাধ্যমে দেশের প্রান্তিক ও নিম্ন আয়ের মানুষের জন্য ন্যায্যমূল্য খাদ্য সহায়তা নিশ্চিত করার আইনি ও কারিগরি কাঠামো চূড়ান্ত করা হচ্ছে। নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী এই কার্ড বিতরণ কার্যক্রম দ্রুত শুরু করতে তিনি সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোকে সমন্বিতভাবে কাজ করার তাগিদ দিয়েছেন। বিকেলেও প্রধানমন্ত্রী দাপ্তরিক সূচিতে রয়েছে একাধিক গুরুত্বপূর্ণ সভা। দুপুর 2টায় তিনি সবুজ বিপ্লব ও পরিবেশ রক্ষায় 5 বছর 25 কোটি বৃক্ষরোপণ এবং জাতীয় পর্যায়ে নদী, খাল, জল দ্বারা খনন ও পূর্ণ খনন কর্মসূচি নিয়ে আরেকটি আন্তঃ মন্ত্রণালয় সভায় বসবেন। দখল হয়ে যাওয়া জলাশয় উদ্ধার এবং কৃষি সেচ ব্যবস্থা উন্নত করতে এই কর্মসূচির নতুন সরকারের একটি মেগা প্রকল্প হিসেবে বিবেচিত হচ্ছে। দ্বিতীয় দিনের এই নিবিড় কর্মতৎপরতা থেকে এটি প্রতীয়মান হয় যে নবগঠিত এই সরকার দেশি বিদেশি চ্যালেঞ্জ মোকাবিলায় এবং জনকল্যাণমূলক কাজে শুরু থেকেই কঠোর পরিশ্রমী ভূমিকা পালন করেছে। এবং প্রধানমন্ত্রী তারেক রহমানকে এই জন্য অভিনন্দন জানিয়েছেন চিঠিতে যে ডোনাল্ড ট্রাম্প। তবে ঈদের আগেই পরীক্ষামূলকভাবে চালু হচ্ছে ফ্যামিলি কার্ড, পরিবেশ মন্ত্রী তিনি বলেছেন। আসলে দেখেন, ফ্যামিলি কার্ড বিতরণের কর্মপরিকল্পনা নিয়ে প্রধানমন্ত্রীর বৈঠক হয়েছে আজ। আপনাদের সে প্রসঙ্গে আসলে বলি, টানা দ্বিতীয় দিনের মতো সচিবালয়ের যে আছে, আপনারা জানেন যে সচিবালয় এবং সেখানে দাপ্তরিক কাজ শুরু করেছেন নবনিযুক্ত প্রধানমন্ত্রী তারেক রহমান। তবে বৃহস্পতিবার 19 ফেব্রুয়ারি সকাল 9টার পরপরই তিনি সচিবালয়ের মন্ত্রিপরিষদ ভবনে অবস্থিত প্রধানমন্ত্রীর অস্থায়ী কার্যালয়ে উপস্থিত হন। সংশ্লিষ্ট সূত্রে জানিয়েছে, প্রধানমন্ত্রীর স্থায়ী কার্যালয় এবং সরকারি বাসভবন যমুনার সংস্কার ও
মেরামতের কাজ বর্তমানে চলমান থাকায় আগামী কয়েকদিন প্রধানমন্ত্রী সচিবালয় থেকে তার নিয়মিত দাপ্তরিক কার্যক্রম পরিচালনা করবেন। দায়িত্ব গ্রহণের পর থেকেই গুরুত্বপূর্ণ ফাইল নিষ্পত্তি এবং প্রশাসনিক গতিশীলতা আসতে তিনি সকাল থেকেই কাজে ব্যস্ত সময় পার করেছেন। আজকে কার্যসূচির মধ্যে বেলা 11:30টায় ফ্যামিলি কার্ড বিতরণের কর্মপরিকল্পনা নির্ধারণের একটি উচ্চ পর্যায়ে মন্ত্রণালয় বৈঠক আহ্বান করা হয়। এই কার্ডের মাধ্যমে প্রান্তিক ও নিম্ন আয়ের মানুষের কাছে ন্যায্য মূল্যের নিত্য প্রয়োজনীয় পণ্য পৌঁছে দেওয়ার একটি টেকসই কাঠামো তৈরি করতে চান প্রধানমন্ত্রী তারেক রহমান। আপনারা জানেন যে নির্বাচনের আগে তিনি কিন্তু এটা বলেছেন, এখন এটা মহাপরিকল্পনা হিসাবে তিনি কিন্তু বাস্তবায়ন করতে চান এবং এই ফ্যামিলি কার্ডটি চালু করতে চান। এটা নিয়ে কিন্তু একটা বড় ধরনের বৈঠক হয়েছে এবং 3 বাহিনীর প্রধানের সাথেও তিনি এই ব্যাপারে একটা বৈঠক করেছেন এবং সেই বৈঠকে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় ছিল আপনার এই যে বাংলাদেশের বর্ডার সুরক্ষিত রাখার, বাংলাদেশের আকাশপথ সুরক্ষিত রাখার এবং বাংলাদেশের যে আইন শৃঙ্খলা বাহিনী এটাও কিন্তু সুরক্ষিত রাখার জন্য এই 3 বাহিনীর প্রধানের সাথে কিন্তু তিনি আলোচনা করেছেন, বিশাল আলোচনা। এবার আসছে এই যে ফ্যামিলি কার্ড নিয়ে কিন্তু তিনি একটা বৈঠক করেছেন। এই বৈঠকে কিন্তু এই মহাপরিকল্পনা যেটা ওই যে ফ্যামিলি কার্ড কীভাবে কী বাস্তবায়ন করবে সেটা নিয়ে কিন্তু বৈঠক করেছেন। দেখা যাক, বৈঠকে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রী ও সচিবরা উপস্থিত থেকে বিতরণের প্রক্রিয়া ও তালিকা প্রণয়নের কারিগরি দিকগুলো প্রধানমন্ত্রীর সামনে উপস্থাপন করবেন। নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় কমাতে এই ফ্যামিলি কার্ড উদ্যোগটি সরকারের একটি অগ্রাধিকারমূলক প্রকল্প হিসাবে বিবেচিত হচ্ছে। বিকেলে পরিবেশ সংরক্ষণ ও প্রাকৃতিক সম্পদ পুনরুদ্ধারের বিষয়ে আরও একটি গুরুত্বপূর্ণ সভায় অংশ নেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দুপুর 2টা শুরু হতে যাওয়া এই মন্ত্রণালয় সভায় আগামী 5 বছরে দেশব্যাপী 25 কোটি বৃক্ষরোপণ এবং দেশের নদ নদী খাল খনন ও জলধারা পুনরুদ্ধারের মহাপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হবে। তারপর জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা এবং প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় এই সবুজ বিপ্লবের ডাক দিয়েছে নতুন সরকার প্রধান। বিশেষ করে দখল হওয়া খাল ও নদী উদ্ধার করে পানির স্বাভাবিক প্রবাহ নিশ্চিত করতে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে কঠোর নির্দেশনা দেওয়া হতে পারে বলে ধারণা করা হচ্ছে। সচিবালয়ের প্রধানমন্ত্রী এই নিয়মিত উপস্থিতি ও টানা বৈঠকগুলোর মধ্যে দিয়ে প্রশাসনের কেন্দ্রবিন্দুতে নতুন প্রাণের সঞ্চয় হয়েছে। সাধারণ মানুষের প্রত্যাশা পূরণ সরকারের প্রথম 100 দিনের পরিকল্পনার অংশ হিসাবে এই বৈঠকগুলোকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসাবে দেখেছেন রাজনৈতিক বিশ্লেষকেরা। আসলে পরিবেশের উন্নয়ন ও সামাজিক সুরক্ষা বেষ্টনী শক্তিশালী করার এই প্রাথমিক উদ্যোগগুলো সফলভাবে বাস্তবায়িত হলে দেশের সামগ্রিক অর্থনৈতিক ও প্রাকৃতিক ব্যবস্থায় ইতিবাচক পরিবর্তন আসবে বলে আশা করা হচ্ছে। আসলে এই যে মনে করেন এই ফ্যামিলি কার্ড পরীক্ষামূলকভাবে আসলে চালু হবে ঈদের আগেই। আপনারা জানেন যে পরিবেশ মন্ত্রী তিনি কিন্তু বলেছেন এবং এটা নিয়ে কিন্তু যে পরিকল্পনা এবং ব্যস্ততা সময় পার করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান এবং তিনি এই ফ্যামিলি কার্ডটাকে একালে যথাযথ মানুষের হাতে পৌঁছে দেওয়ার জন্য যে তালিকা, সেই তালিকাগুলো অলরেডি করতেছেন এবং কিভাবে কি এটা বাস্তবায়ন করবেন বা গরিবদের মাঝে তুলে দেবেন সেটা কিন্তু তালিকা আকারে একটা চার্ট আকারে প্রকাশ করবেন। তবে খুব শীঘ্রই, অর্থাৎ তারা এই ফ্যামিলি কার্ডটি ঈদের আগেই থেকেই চালু করতে চান। তবে এটা নিয়ে কিন্তু অনেক জল্পনা কল্পনা, মানুষ হাসি ঠাট্টা অনেক কিছু করেছে, এটা বাস্তবে আমরাও করেছি। তবে তারেক রহমান কিন্তু তার রাজনৈতিক কেরিয়ার সম্ভবত আগের যে তারেক রহমান ছিল সে তারেক রহমান কিন্তু মনে হয় নেই। তিনি সম্ভবত কিছুটা চেঞ্জ হওয়ার চেষ্টা করছে, কারণ বিদেশে থেকে তিনি অনেকটা কিন্তু রাজনীতি শিখে গেছে। আসলে মানুষকে ঠকানোর চেয়ে মানুষকে জিতানোই ভালো, তিনি সেটাই মনে করছেন। কারণ 17 বছর ধরে তিনি যে নির্যাতন নিপীড়ন সহ্য করেছেন, বাংলাদেশের কোনো মানুষ এতটা নির্যাতন নিপীড়ন সহ্য করতে পারেনি। তবে এটা সত্যি কথা। তবে আরেকটি দল থেকে সবচেয়ে বেশি নির্যাতন সহ্য করেছেন, সেটা হলো জামাত। এই 2টা দল বাংলাদেশের মধ্যে সবচেয়ে নির্যাতনের একদম চূড়ান্ত পর্যায়ে ছিল এই 2টো দল। এই 2টো দলের আসলে বাংলাদেশের অনেক ত্যাগ রয়েছে তাদের। তবে যদিও তারেক রহমান কিন্তু জয়লাভ করে তিনি সরকার গঠন করেছেন এবং আরেকটি দল যে জামাত, তারা কিন্তু বিরোধী পার্টি হিসেবে তারাও বাংলাদেশে তাদের শক্ত অবস্থানে আছেন। তবে এবার দেখা যাক বিরোধী দল হিসাবে তারা বাংলাদেশে কী ভূমিকা পালন করে এবং সরকার দল হিসাবে তারেক রহমান বিএনপি
কী ভূমিকা পালন করে। এটা নিয়ে কিন্তু আপনার জানেন 3 বাহিনীর প্রধানের সাথে এটা নিয়েই আলোচনা করা হয়েছিল। 3 বাহিনীর প্রধান আপনারা জানেন যে সেনাবাহিনীর প্রধান, আকাশ বা বিমান বাহিনীর প্রধান এবং আপনারা জানেন যে এই নৌবাহিনীর প্রধান, এই 3 বাহিনীর প্রধানের সাথে একটা সমঝোতায় তারা এসেছে এবং বসেছে এবং কি করা যায় এবং কিভাবে পরিকল্পনা করে যে বাংলাদেশকে একটু এগিয়ে নিয়ে যায়, বাংলাদেশের সুরক্ষা করা যায়, আকাশপথ সুরক্ষিত রাখা যায় এবং আইন শৃঙ্খলা সুরক্ষিত রাখা যায়, এটা নিয়ে পরামর্শ করেছেন। সুপ্রিয় দর্শক, আপনারা কি মনে করেন তারেক জিয়া কি পারবে বাংলাদেশকে একটা ভালো অবস্থানে নিয়ে যেতে? অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানান এবং এরকম নতুন নতুন ভিডিও পেতে RS বাংলা নিউজ 24-কে সাবস্ক্রাইব করুন, লাইক দিন, শেয়ার দিন। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।